কখনো কখনো মানুষের গল্প শুনলেই মনে হয় এর ভিতরে যেন আরও কিছু লুকিয়ে আছে। আজ সেই রকমই এক গল্প, এক নারী, এক হারানো দেখা আর এক না বলা সত্যের ছায়া। কিরিটির সামনে খুলে গেল সেই দরজা, যা খুললেই আলো কমে যায় আর অন্ধকারটা একটু বেশি স্পষ্ট হয়ে ওঠে। এটাই পদ্মিনী, একটা নাম, একটা রহস্য আর কিছু অসম্পূর্ণ স্মৃতি। শুনতে থাকুন কেয়ার অফ কাহিনীর আজকের নিবেদন, নিহার রঞ্জন গুপ্তর অমর সৃষ্টি কিরিটি কাহিনী পদ্মিনী। হেমন্তের অপরাহ্ন। শীত নেই বটে, কিন্তু বাতাসে একটা শীত শীত ভাব আছে। বাতাসে ঝরা পাতাগুলো এলোমেলোভাবে এদিক ওদিক উড়ে যাচ্ছে। কিরিটি টালিগঞ্জের বাড়িতে তার দোতলার বসবার ঘরে সবে আমাদের তৃতীয় কাপ চা শেষ হয়েছে। কিরিটি এবার একটা সিগার ধরালো। সুব্রত, তুই নেশা করিস নি, বেঁচে গিয়েছিস। তোর নিশ্চয়ই মনে আছে শান্তশীলের কথা। বুঝলাম কিরিটি মুডে আছে। আবার কোনো কাহিনীর এটা পূর্বাভাস মাত্র। বয়সে যা হয়, এবারে শীতে কিরিটির হাঁটুতে একটা রিউম্যাটিক টেন্ডলস দেখা দিয়েছিল। তাই ডাক্তারের কঠিন নির্দেশ, কিছুকাল সম্পূর্ণ বিশ্রাম। সেই সম্পূর্ণ বিশ্রাম পর্বই চলছে কিরিটির। প্রতিদিন তাই বিকাল থেকে কোনো দিন রাত 8টা, কোনো দিন রাত 10টা পর্যন্ত আমাকে হাজিরা দিতে হচ্ছে। বেশিরভাগ দিনই ওই সময়টা আমাদের কাটছিল দাবা খেলে। কিন্তু আজ এসে দেখি দাবার ছক সামনে নেই, রয়েছে চায়ের কাপ আর হাতে পাইপ। অলস ভঙ্গিতে ঘরের খোলা জানালা দিয়ে পাতা ঝরা কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকিয়ে আরাম কেদারাটার ওপর আধ বসা আধ শোয়া অবস্থায় ছিল কিরিটি। বেশ কেমন যেন একটু অন্য মনস্ক। আমার দিকে না তাকিয়েই কথা বলল। আয় সুব্রত, বস। তারপর অনেকক্ষণ চুপচাপ রইল। কোনো সারা শব্দই নেই কিরিটির। অবশেষে একসময় জঙ্গলি চা নিয়ে এলো। নিঃশব্দে দুজনে এক এক করে 3 কাপ চা শেষ করলাম। জঙ্গলি চায়ের সরঞ্জাম তুলতে এসেছিল। আরো চা নিয়ে আয় জঙ্গলি। জঙ্গলি ঘাড় নেড়ে চলে গেল সম্মতি জানিয়ে। শেষটায় আমাকেই এক সময় স্তব্ধতা ভাঙতে হলো। কৃষ্ণাকে দেখছি না, বাড়ি নেই নাকি? না, অন্য মনস্কভাবে জবাব দিল কিরিটি। কোথায় গেল? সিনেমায়। নেশা, বুঝলি, তামাম বাংলাদেশের নারীতে ওই কি এক কুমারের নেশা ধরেছে। আর সে নানা রকমের লম্পঝম্প করে ভাবছে, আহা কি অভিনয় না করছি। বুঝলাম, কৃষ্ণার সিনেমা দেখার ব্যাপারটা কিরিটির মনোপুত নয়। তাই আমিও চুপ করেই রইলাম। আবার কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। পাইপের নতুন তামাকে আগুন ধরিয়ে কিরিটি ধূমপান করতে লাগলো। তারপরই এক সময় তুলল শান্তশীলের কথা। শান্তশীলের চিন্তামণি অবশ্যই আর চিনির যোগান দিলেন না, এবং তার ফলে যে ফলপ্রাপ্তি তার ঘটল, যোধপুর রাজপরিবারের পদ্মিনী দেবীরও সেই ফলপ্রাপ্তি হয়েছিল। পদ্মিনী দেবী? শান্তিলাল, কি বলছিস তুই? কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, প্রায় বছর 5 আগেকার কথা। পদ্মিনীর দেশ রাজস্থানটা ঘুরে দেখবার আমার অনেক কালের বাসনা ছিল, তুই তো জানিস। গেছিলি নাকি তুই রাজস্থানে? হ্যাঁ, শেষ পর্যন্ত আর যাওয়া হলো কই। তার আগেই তো পদ্মিনী দেবীর বখেরা দেখা দিল। আর সেই বখেরা মেটাতে গিয়ে পা ভেঙে, হাঁটু ভেঙে, হয়ে 3 মাস শয্যাশায়ী হয়ে রইলাম। আমার মনে হয় কি জানিস সুব্রত, এত বছর পরে হলেও এবারে এই হাঁটুতে ব্যথার ব্যাপারটার বীজ সেবারেই আমার ডান পায়ের হাঁটুতে রোপিত হয়েছিল। হাঁটু ভেঙে হয়েছিল মানে? কি করে ভাঙলি? অতঃপর কিরিটির নিজস্ব জবানিতে
যে কাহিনী শুনেছিলাম সেই কাহিনীর বিবৃতিতেই এবার আসা যাক। কাহিনীর গোড়াতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সেদিন সন্ধ্যায় কিরিটির মুখে যা শুনেছিলাম তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। কাজেই আজকের আমার এই বিবৃতির মধ্যে কিছু ভুলচুক থাকা একান্তই স্বাভাবিক। তবে আপনারা যদি দয়া করে এটাকে কোনো সত্য ঘটনা বলে না ধরে নিয়ে নিছক একটা রহস্য গল্প শুনছেন বলে গোড়া থেকে স্বীকৃতি দেন, তাহলে কাহিনীকার হিসাবে আমি অনেকটা নিশ্চিত হতে পারি। কারণ বিশ্বাস করুন, গল্পটি লেখবার পর নিজে পড়তে গিয়ে আমি নিজেই বুঝে উঠতে পারছি না যে এর মধ্যে কতটুকু সত্যি আর কতটুকু কল্পিত। অবশ্যই একটা কথা, কিরিটিকে সবটা শুনিয়ে এর সত্য মিথ্যাটা যাচাই করে নিতে পারতাম, কিন্তু কদিন হলো তার মেজাজটা এমন বিশ্রীভাবে বিগড়ে আছে যে গল্প শোনার পর যদি সে দেখতে পায় যে তার মুখের সত্য কাহিনীর সঙ্গে আমার কল্পনা এমন বিশ্রীভাবে জট পাকিয়ে সত্য মিথ্যায় একটা রীতিমতো রোমাঞ্চকর ব্যাপার দাঁড়িয়েছে, তাহলে আমার চাইতে কিন্তু আপনাদেরই ক্ষতি বেশি। আরাবল্লীর সুউচ্চ পাহাড় ঘেরা মরুদেশ রাজস্থান। কিরিটির অনেক দিনকার ইচ্ছা দেশটা ঘুরে ঘুরে নিজের চোখ মেলে দেখে আসবে, এবং সুযোগের অভাবেই যাওয়াটা আর ঘটে উঠছিল না। কিন্তু অকস্মাৎ সেবারে শীতের মাঝামাঝি একটা সুযোগ যেন ঘরের দরজায় এসে দেখা দিল। প্রেসিডেন্সিতে তার সঙ্গে একসাথেই পড়ত এক রাজপুত, করণ সিং। গ্র্যান্ড হোটেলের সামনে হঠাৎ একদিন সেই করণ সিং এর সঙ্গে দেখা। করণ সিং তাকে দেখে অবশ্যই প্রথমটা চিনতে না পারলেও কিরিটি কিন্তু তাকে ঠিকই চিনতে পেরেছিল। প্রায় 6 ফুট লম্বা, যেন তলোয়ারের মতোই চেহারা, রাজস্থানের তাপে পোড়া তামাটে বর্ণ, মাথায় জরির চুমকি বসানো পাগড়ি আর পরিধানে দামি স্যুট। করণ সিং না? কিরে, কিরিটি রায়কে চিনতে পারছিস না? কিরিটি? কিরিটি মানে প্রেসিডেন্সি সেই কিরিটি? হ্যালো রায়, তুই? দু হাতে কিরিটির একটা হাত নিজের শক্ত মুঠিতে চেপে ধরে ঝাঁকাতে শুরু করে দেয় করণ সিং। তারপর, হে দেবাদিদেব, কহ কি বা বার্তা? রাজস্থানের ভাষা নাকি রাজকীয় হওয়া উচিত। কলেজ লাইফে একদা কিরিটি বলেছিল করণ সিংকে। সেই থেকে ওরা পরস্পরের সঙ্গে নাকি ওই ভাষাতেই কথা বলতো। কি বা বার্তা তবু, কহ করণ সিং। চল চল, আমার সুটে চল, গ্র্যান্ডি আছে আমি। উই মাস্ট সেলিব্রেট আওয়ার মিটিং আফটার সাচ এ লং টাইম। করণ সিং সোজা তাকে টেনে নিয়ে চলে তার হোটেলের নিজস্ব সুইটে। লিফটে করে 3 তলায় উঠতে উঠতে কিরিটি কথা বলে। কবে কলকাতায় এসেছিস? কলকাতায়? যেন নিজেকেই প্রশ্ন করে করণ সিং। সহসা কেমন অন্যমনস্ক হয়ে যায়, হঠাৎ যেন চুপ করে যায় সে। ব্যাপারটা কিন্তু কিরিটির দৃষ্টিতে এড়ায় না। সে করণের মুখের দিকে তাকায়। কিরে, বললি না তো কলকাতায় কবে এসেছিস? তা দিন 10 হবে। লিফটটা ওই সময় থেমে যেতেই দুজনে বের হয়ে পড়ে। ঘরে এসে দুজনে বসলো। করণ সিং ড্রিঙ্কসের অর্ডার দিল। ড্রিঙ্কস এলো, কিন্তু কিরিটি লক্ষ্য করে সেই লিফট থেকেই যেন করণ সিং কেমন অন্যমনস্ক। কিছুক্ষণ আগে তার সেই সহজ উচ্ছলতা যেন দপ করে নিভে গিয়েছে। দুজন দুজনকেই উইশ করে ড্রিঙ্ক শুরু করে, কিন্তু কারো মুখেই তারপর আর কোনো কথা নেই। করণ সিং চুপচাপ। অগত্যা বাধ্য হয়ে কিরিটিকেও চুপ করেই থাকতে হয় আরো কিছুক্ষণ। করণ। ইয়েস স্যার। কি ব্যাপার বলতো? এনিথিং রং? তোকে হঠাৎ কেমন একটু চিন্তিত বলে মনে হচ্ছে। না না, তেমন কিছু না। নিশ্চয়ই কিছু। অবশ্যই যদি আপত্তি থাকে তো প্রেস করব না, তবে না রে, বিশেষ তেমন কিছুই না। তুই নিশ্চয়ই আমাকে
আজ আর সেই পুরনো দিনের ক্লাস ফ্রেন্ড বন্ধু বলে গ্রহণ করতে পারছিস না নজেদ? না রায়, ঠিক তা নয়। তুই আমাকে কলকাতায় কেন এসেছি কথাটা জিজ্ঞাসা করতেই এককালে তুই ক্লাসে বা কমন রুমে বসে বসে ক্রাইম ডিটেকশনের ব্যাপারে নানান কথা বলতিস। আমার অবশ্যই মনে আছে আজও, এবং সেই সময় তোর তীক্ষ্ণ বুদ্ধি ও বিচার বিশ্লেষণ দেখে কতদিন তোকে আমি বলেছি, মনে আছে? চেষ্টা করলে আরও দেশের মতো আমাদের ভারতবর্ষে প্রাইভেট ডিটেকটিভের প্রচলন থাকলে তুই একদিন নাম করা একজন ডিটেকটিভ হতে পারতিস। বাবা, তোর মনে আছে এখনো? একমাত্র সেই কারণেই, এবং তোর সঙ্গে যখন ওভাবে দেখা হয়েই গেল কথাটা তোকে বলছি। শোন, হয়তো তোর বিচার বুদ্ধি দিয়ে তুইও কোনো পথ আমাকে বাতলাতে পারবি। কি ব্যাপার? বিশ্রী একটা জটিল ব্যাপারের মধ্যে পড়েছি রায়। আর শুধু জটিলই নয়, আমাদের ফ্যামিলির প্রেস্টিজ পর্যন্ত আজ সেই সঙ্গে বুঝি জড়িয়ে পড়েছে। তোকে তো বলেছিলাম, মনে আছে বোধহয়, যোধপুরের এক রাজবংশেরই শাখা আমরা। বর্তমান রাজার সঙ্গে আমাদের সাক্ষাৎ রক্তের সম্পর্ক। হ্যাঁ, মনে আছে। পদ্মিনীকে তোর মনে আছে? পদ্মিনী? মনে নেই তোর? যার ছবি তোকে আমি কতদিন দেখিয়েছি। পদ্মিনী আমার এক জ্ঞাতি কাকার মেয়ে। আমাদের বাগদান হয়ে গিয়েছে। আমার মনোনীতা বাগদত্তা। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় কিরিটির করণ সিং এর বুক পকেটে একটি জয়পুরি চামড়ার পার্সের মধ্যে সযত্নে রাখা থাকত এক সুন্দরী কিশোরীর ফটোগ্রাফ। সেদিনের ফটোগ্রাফের কিশোরীর মুখখানার বুঝি সত্যি কোনো তুলনা খুঁজে পায়নি কিরিটি। মুহূর্তে যেন কিরিটির সেই সব পুরাতন দিনের কথাগুলো মনে পড়ে যায়। বিস্ময়ে এবারে কিরিটি তাকায় করণ সিং এর মুখের দিকে, চোখে প্রশ্নের ইঙ্গিত। হ্যাঁ, পড়া শেষ করে এখান থেকে যোধপুরে ফিরে যাবার পর দিল্লিতে একটা ভালো চাকরি পেয়ে গেলাম সেক্রেটারিয়েটে। আর তারই বছরখানেক বাদে পদ্মিনীকে আমি বিয়ে করি। তারপর 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 8টা বছর যেন আমাদের স্বপ্নের মধ্যে দিয়েই কেটে গেল। আর তারপরই আমাদের সুখের ঘরে আগুন ধরল রায়। আগুন? মানে কি বলছিস? হ্যাঁ, সবই তোকে বলছি, শোন। আমাদের কোনো সন্তান না হওয়ায় পাছে পদ্মিনী লোনলি ফিল না করে, তাই তাকে সব ব্যাপারেই আমি অবাধ স্বাধীনতা দিয়েছিলাম। এখন বুঝতে পারি কত বড় আহাম্মুখী করেছি আমি। যাক, সে কথা যা বলছিলাম, সেই প্রশ্রয়ের পরিপূর্ণ সুযোগ নিয়ে ক্রমশ ক্লাবে, পার্টিতে, সিনেমায়, থিয়েটারে ঘুরে ঘুরে একেবারে অন্যরকম হয়ে উঠল পদ্মিনীর মন। রাত করে বাড়ি ফিরতে লাগলো, ভুলে গেল তার ঐতিহ্য, তার বংশমর্যাদা। ড্রিঙ্ক করতে শুরু করলো। অনেক বোঝাবার চেষ্টা করেছি, অনেক বলেছি, কিন্তু তার উশৃঙ্খলতা কমা তো দূরে থাক, যেন দিন দিন বেড়েই চলল। সংসারে অশান্তি দেখা দিল। ওই সময় দিল্লিতে এলো আমার এক জ্ঞাতি ভাই, যুদ্ধ ফেরত ক্যাপ্টেন রঞ্জিত সিং। আগুনের মতো তার রূপ, কিন্তু উশৃঙ্খলতায় তার জড়ি মেলা ভার। যেমন লম্পট তেমনই মদ্যপ। তারপর আর কি, দুই উশৃঙ্খলে হলো যোগাযোগ। দুঃখে, আক্রোশে, লজ্জায় সর্বক্ষণ আমি জ্বলতাম। তবু চুপ করেই থাকতে হতো। ঘরের কেলেঙ্কারি, এতে আমারই লজ্জা, আমারই অপমান। আই শুড সে ইউ আর আ ফুল। তুই তোর ওই ভাইকে বাড়িতে থাকতে দিলি কেন? হ্যাঁ, ফুলই বটে। ওই রঞ্জিতই একদিন এক পার্টিতে পদ্মিনীকে নিয়ে গিয়ে বম্বের এক ফিল্ম প্রডিউসারের সঙ্গে তার আলাপ করিয়ে দিল। আর সেই প্রডিউসার দিনের পর দিন ওই দুই গর্ধবকে তার নেক্সট প্রোডাকশনে হিরো হিরোইন কাস্ট করবার প্রলোভন দেখিয়ে তাঁতিয়ে তুলল। আর আমার মহলে নাকি তার শুটিং হবে। চমৎকার নাটক তো। পদ্মিনীর মাথায় বোধহয় এবার হিরোইন হওয়ার স্বপ্ন বাসা বাঁধল। হ্যাঁ, তাই এতদিন সব অত্যাচার সহ্য করেছি, কিন্তু এবারে রুখে দাঁড়ালাম।
স্পষ্ট জানিয়ে দিলাম ওসব আর চলবে না। তারপর একদিন রিভলভার হাতে করে তাড়া করলাম রঞ্জিতকে, তাকে বাড়ি থেকে বের করে দিলাম আর পত্তিনীকে ঘরে চাবি দিয়ে রেখে দিলাম। আমি তখন সত্যি মরিয়া হয়ে উঠেছি। কিন্তু কিন্তু তার দুদিন পরেই ঘটল সেই ঘটনা। কি রঞ্জিত ফিরে এসেছিল? না, পদ্মিনী বাড়ি থেকে পালালো। কিন্তু পালিয়েছে যখন, তার যেখানে খুশি সে যাক, তবে সেই সঙ্গে সেই কালনাগিনী আমাদের বংশের আশীর্বাদটি পর্যন্ত চুরি করে নিয়ে ভেগেছে। তোর মনে আছে বোধহয়, হীরা চুনি পান্না খচিত বহু মূল্যবান এক সোনার রণছোড়জির মূর্তি ছিল আমাদের ঘরে। হ্যাঁ, বলেছিলি তুই। দেশ ছেড়ে চলে আসবার সময় কেউ তো আর ঘরে রইল না। বছরখানেক আগে মার মৃত্যু হয়েছে। বাপকে তো সেই ছোটবেলাতেই হারিয়েছিলাম। কার ভরসায় দেশের ঘরের সিন্ধুকে ওই বহুমূল্য মূর্তিটি রেখে আসব? তাই দিল্লিতেই সঙ্গে করে এনে নিজের কাছে রেখেছিলাম। আমারই শোবার ঘরে একটা লোহার সিন্ধুকে গোপনে সেই মূর্তিটা রাখা ছিল। যাবার সময় সর্বনাশী সেই মূর্তিটা নিয়ে ভেগেছে। কাজ থেকে ফিরে দেখি সেও নেই, আর শূন্য সিন্ধুক, মূর্তিটিও নেই। পদ্মিনী নিশ্চয়ই জানতো সিন্ধুকের চাবি কোথায় ছিল। হ্যাঁ, সে জানতো। ও হারামজাদি ভেগেছে যাক, কিন্তু ওই মূর্তিটা আমাকে ফিরে পেতেই হবে। আজ 2 মাস হন্যে হয়ে বেড়াচ্ছি সেই মূর্তিটার জন্যই রায়। পদ্মিনী এখন কোথায় জানিস কিছু? হ্যাঁ, শুটিংয়ের জন্য এখন দিন 10 হলো কলকাতাতেই এসে আছে, এই গ্র্যান্ডেই। আমার শ্যুটটা 3 তলায়, সে থাকে 4 তলায়। আর তোর সেই জ্ঞাতি ভাই রঞ্জিত? সে যোধপুরেই প্রথম গিয়েছিল শুনেছিলাম, এখন নাকি আছে লাহোরে। আজকাল অর্ডার সাপ্লাইয়ের কি একটা ছোটখাটো ব্যবসা করছে। সে তাহলে সিনেমাতে নামেনি? তাহলে পদ্মিনীর সঙ্গে সে নেই? না, কিছুদিন হলো শুনেছি সে নাকি বিয়েও করেছে, সংসার পেতে বসেছে। কিরিটি কিছুক্ষণ কি যেন আপন মনে ভাবল, পাইপে আগুন ধরিয়ে নিঃশব্দে ধূমপান করতে লাগলো। তোর ধারণা তাহলে ওই পদ্মিনী সেই মূর্তিটা চুরি করেছে? আই এম ডেড শিওর, কারণ সে ও আমি ছাড়া ওই মূর্তির কথা দ্বিতীয় কোনো প্রাণী যেমন জানতো না, তেমনি কেউই জানতো না ওটা কোথায় আছে। আচ্ছা, একটা কথা করণ, তোদের ছাড়াছাড়ি হবার পর তোর পদ্মিনীর সঙ্গে মুখোমুখি দেখা বা কথাবার্তা কখনো হয়েছে? হয়েছে। তার খোঁজ পাওয়া অবধি সে যেখানে গেছে আমিও গিয়েছি, এবং অন্তত 1000 বার অনুরোধ করেছি, কাকুতি মিনতি করেছি, এমনকি প্রাণের ভয় পর্যন্ত দেখিয়েছি। বলেছি সে যা খুশি তার করুক, জাহান্নামে যাক, নরকে যাক, আমার কিচ্ছু এসে যায় না তাতে। যত টাকা চায় তাও দিতে রাজি আছি, আমার সর্বস্ব দেব, কেবল মূর্তিটা আমায় ফিরিয়ে দিক। কি জবাব দিয়েছে পদ্মিনী তাতে? একই জবাব, সে মূর্তিটা নেয়নি, সে মূর্তি সম্পর্কে কিচ্ছু জানে না। তা এখন তার চলছে কি করে? কোম্পানি থেকে মোটা টাকা মাইনে পায় বুঝি? জানি না, আমি জানি না কি পায় সে তো এখন অভিনেত্রী নয় শুধু, বম্বে সাইন অ্যান্ড আর্ট ফিল্ম কোম্পানির ডাইরেক্টর চুনিলালের রক্ষিত। ওকে আমি হত্যাই করে ফেলতাম প্রায়, কিন্তু কেবল পারছি না, ওই মূর্তিটা আজ উদ্ধার করতে পারছি না বলি। কথাগুলো শেষ করে একটা আক্রোশে যেন গর্জাতে লাগলো করণ সিং। ইতিমধ্যে কথা বলার ফাঁকে প্রায় 10টি বড় পেগ শেষ করেছিল সে। আবার তাকে শূন্যপাত্রে মদ ঢালতে দেখে কিরিটি থামাতে এলো। কি করছিস সিং? আর খাস না? কিচ্ছু হবে না রায়, সারাটা রাত ধরে এমনই চালাই, তবু এতটুকু মাতাল হই না আমি। কিন্তু মাতাল হোস বা না হোস, লিভারটা যে একেবারে শেষ হয়ে যাবে এভাবে মদ্যপান করলে। এভাবে সুইসাইড করে কি লাভ? বেঁচে থেকেই বা লাভ কি আর বলতে পারিস রায়? মান গেছে, ইজ্জত গেছে, এত বড় রাজবংশের মুখে এমনি করে গালি লেপে দিল ওই কালনাগিনী। কি যে আগুন জ্বলছে রায়, যদি বুঝতিস কি করে যে এই 2 মাস আমার কেটেছে। এক এক সময় আমার কি মনে হয় জানিস,
ওই হারামজাদি নিশ্চয়ই সে মূর্তিটা বিক্রি করে দিয়েছে। মূর্তিটার সাইজ কি? বেশি নয়, এই ইঞ্চি 3 লম্বা ও ইঞ্চখানেক চওড়া হবে। ভিতরটা মূর্তির ফাঁপা না নিরেট? কিছুটা ফাঁপা আর কিছুটা বোধহয় সলিড। আমি ঠিক ভালো করে পরীক্ষা করে দেখিনি কখনো। হীরা জহরতের কথা যা বলছিলি, ছোটই বড়ই মিশিয়ে প্রায় 5খানা হিরে বসানো আছে। মূর্তির গায়ের দুটিতে অন্ধকারেও মূর্তিটা ঝলমল করত। হিরেগুলো খুলে নেওয়া যেতে পারে? হ্যাঁ, তা যাবে না কেন? চেষ্টা করলে চাই বই কি। তাহলে আমার মনে হয় হয়তো এখনো মূর্তিটা সে বিক্রি করেনি। ও শয়তানিকে তুই জানিস না কিরিটি, ও সব পারে, সব পারে ও। তাহলেও যদি সে সত্যি চুরি করে নিয়ে গিয়ে থাকে, এত তাড়াতাড়ি বিক্রি করতে সাহস পাবে না। কিসের থেকে তোর এই ধারণা হলো রায়? প্রথমত, যার আশ্রয়ে সে বর্তমানে আছে, তুই তো বললি তার টাকার অভাব নেই, বিরাট ধনী। সে নিশ্চয়ই এখন পদ্মিনীর কোনো চাহিদাই মেটাতে পিছপা হবে না। দ্বিতীয়ত, সে জানে সব সময় সব জায়গায় তুই তাকে ছায়ার মতো অনুসরণ করছিস। এবং তৃতীয়ত, সে জানে মূর্তির ব্যাপারে তাকে সন্দেহ করেই তুই তার পিছু নিয়েছিস। কিন্তু তাতেই বা কি এসে গেল? মূর্তিটা তো উদ্ধারের কোনো আশাই দেখছি না। একেবারে যে আশা নেই তাই বা বলি কি করে? সত্যি সত্যি বলছিস কিরিটি? সত্যি বলছিস তুই? হ্যাঁ, আশা আছে। চেষ্টা করলে ঠিক পাবো। কিন্তু একটা কথা, পুলিশকে কি এ কথা জানিয়েছিস? না, এখনো জানায়নি, তবে ভাবছি। জানাস না, 2 দিন তুই আমাকে একটু ভাবতে দে। আজ রাত হলো, উঠি। হ্যাঁ, তবে একটা কথা বলে যাই, তোর স্ত্রীর উপরে তীক্ষ্ণ দৃষ্টি যেমন এই কদিনে রেখে আসছিস, সেটা রেখে যাবি। ডোন্ট সে স্ত্রী, ও ভ্রষ্টা, ও আমার কাছে আজ মৃত, ডেড। কিরিটি অতঃপর সে রাত্রের মতো বাড়ি ফিরে গেল। বেচারি করণ সিং বাড়ি ফেরার পথে ওই একটি কথাই বুঝি বারবার মনে হচ্ছিল কিরিটির। কিন্তু সেই সঙ্গে পদ্মিনীর চিন্তাটাও তার মনে একটা অস্পষ্ট কুজ্ঝটিকার মতো ঘুরে বেড়াচ্ছিল। একমাত্র করণ সিং ছাড়া আর বাদবাকি সবাই তার আপাত অপরিচিত। রঞ্জিত সিং, করণের জ্ঞাতি ভাই, যে লোকটা যুদ্ধ ফেরতা, মদ্যপ ও উচ্ছৃঙ্খল। বোম্বাই সাইন অ্যান্ড আর্ট ফিল্মসের প্রডিউসার ডিরেক্টর চুনিলাল। 3টি পুরুষ ও 1টি নারী, 1টি বহি আর 3টি রূপমুগ্ধ পতঙ্গ। নারীকে নিয়ে পুরুষের এই ঝামেলা আজকের নয় এবং নতুন কিছুও নয়, বিশেষ করে সেই নারী যদি আবার রূপবতী হয়। সে বুঝতে পেরেছে একদা এই বংশের সেই রাজবধূ সিংহল নন্দিনী পদ্মবতীকে কেন্দ্র করে রাজস্থানের মরু প্রান্তরে যে ঝড় বয়ে গিয়েছিল, সেদিন ছিল এক বাদশাহ আলাউদ্দিন, আর আজ 3টি পুরুষ, করণ সিং, রঞ্জিত সিং ও চুনিলাল। কিন্তু এদের মধ্যে কে নিতে পারে সেই রণছোড়জির স্বর্ণমূর্তিটি? নিঃসন্দেহে পদ্মিনীর পক্ষে সম্ভাবনা দেখা যায়, কিন্তু কি উদ্দেশ্যে সে সেই স্বর্ণমূর্তিটি চুরি করতে পারে? টাকার লোভে সম্ভব নয়, কারণ স্বামীর ঘর ছেড়ে যার আশ্রয়ে সে গিয়েছিল এবং বর্তমানে যার কাছে আছে, তার তো টাকার কোনো অভাব নেই। তবে হ্যাঁ, অলংকারের জন্য মূল্যবান জহরতগুলোর লোভে জহরত খচিত মূর্তিটি সে চুরি করতে পারে। কিন্তু তার আগে একবার পদ্মিনীর সঙ্গে তাকে আলাপ করতেই হবে। পদ্মিনীর সঙ্গে আলাপ করতে কিরিটির খুব একটা অসুবিধে হলো না। তার এক বিশিষ্ট পরিচিত চিত্র পরিচালককে বলতেই সে একটা ব্যবস্থা করবে বলল। কি ব্যাপার রহস্যভেদী? হঠাৎ চিত্রাভিনেত্রীর সঙ্গে আলাপ করবার জন্য ব্যস্ত হয়ে উঠেছ যে? একটা ছবির প্রযোজনা করবো ভাবছি।
শোনা যায় তুই রাতারাতি যেমন ভগিরে মেলে, তেমনি নাকি রাতারাতি বাদশাহীও হাতের মুঠোর মধ্যে আসতে পারে। তাই বুঝি তোর ধারণা? হ্যাঁ, ধারণা নয়, তাই তো দেখছি। দেখ না, পদ্মিনী দেবীটির সঙ্গে একটিবার আলাপ করিয়ে দে, তারপর দেখিস। থাক, আর দেখাতে হবে না। কাল পরশু এক সময় ওর অফ টাইম দেখে আবার চুনিলাল যখন না থাকে বুঝে তোকে এসে ডেকে নিয়ে যাব। দিন 2 বাদে সেই সুযোগটা মিলে গেল। কিরিটির পরিচালক বন্ধু অনিল সামন্ত কথাটা মিথ্যে বলেনি। সত্যি চুনিলালের দৃষ্টিকে এড়িয়ে কারো পক্ষেই পদ্মিনীর সঙ্গে নিভৃতে দেখা করাটা সম্ভব ছিল না। শকুনের মতো যেন বিরাট ডানা মেলে আগলে রেখেছে চুনিলাল তার রক্ষিতাকে। স্বাভাবিক, স্ত্রী নয়, রক্ষিতা, তার উপর আবার অসামান্যা রূপবতী, ভদ্রঘরের স্ত্রী, এবং সেই কারণেই বোধহয় আয়োজনেরও কোনো ত্রুটি ছিল না কোনো দিকে। একান্ত প্রয়োজন না হলে চুনিলাল পদ্মিনীকে বড় একটা চোখের বাইরে করত না। কিন্তু দৈবক্রমে একটা সুযোগ এসে গেল। শুটিংয়ের পর স্টুডিও থেকে ফেরবার পথে একটা অ্যাক্সিডেন্টে পড়ে কয়েকদিনের জন্য চুনিলালকে একান্ত বাধ্য হয়েই হাসপাতালের কেবিনে গিয়ে ভর্তি হতে হলো। চুনিলালের অবশ্য ইচ্ছে ছিল পদ্মিনীও তার সঙ্গে কেবিনে থাকে, কিন্তু কেবিনের ইনচার্জ সাহেব ডাক্তার মাথা নেড়ে জানালেন যে সেটা সম্ভব নয়। অগত্যা সকালে একবার খাবার নিয়ে আর বিকালে একবার করে ঘণ্টা 3 জন্য পদ্মিনী হাসপাতালে যাতায়াত করতে লাগলো। চুনিলাল অসুস্থ, কাজেই তার বইয়ের শুটিংও বন্ধ। দুপুরটা পদ্মিনীর হোটেলেই কাটে একা একা। ওই উপযুক্ত অবসরটিরই সুযোগ নিল অনিল। কলকাতায় শুটিংয়ে আসবার পর অনিলের সঙ্গে স্টুডিওতেই আলাপ হয়েছিল পদ্মিনীর। অনিল শুধু একজন নামী চিত্র পরিচালক নয়, প্রথম শ্রেণীর একজন ক্যামেরাম্যান, আর ব্যবহারে কথাবার্তায় চমৎকার। কাজেই চুনিলাল তেমন আপত্তি করেনি ওদের আলাপে। চুনিলালের নিশ্চিন্ত থাকবার আরও একটা কারণ ছিল অবশ্যই। অনিলের বয়স 50-এর ঊর্ধ্বে এবং চুলে পাক ধরেছে। ফোনে আগে থেকে নেওয়া অ্যাপয়েন্টমেন্ট মতোই কিরিটি অনিলের সঙ্গে এক দুপুরবেলা এলো চুনিলালের সুইটে। পদ্মিনীকে সামনাসামনি চাক্ষুষ দেখে কিরিটিরও মনে হলো সত্যি রূপের যেন তুলনা নেই। প্রাথমিক আলাপটা অনিলই করে দিল। ঘণ্টা 2 আলাপ আলোচনার পর কিরিটি যখন পদ্মিনীর কাছ থেকে বিদায় নিয়ে ওই হোটেলেই করণ সিং এর ঘরের দিকে চলল, তখন পদ্মিনী সম্পর্কে 3টি ব্যাপার তার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। 1, পদ্মিনী ঝোঁকের মাথায় এবং কিছুটা স্বামীর প্রতি অন্ধ রাগে ঘর ছেড়ে আসে। চুনির ঘরে উঠলেও চুনির সঙ্গে ঠিক যেন খুশি হয়ে ঘর করতে পারছে না। 2, টাকার চাইতেও তার নাম, প্রতিপত্তি বা গ্ল্যামারের মোহ অনেক বেশি। তার মন সাধারণ ঘরের মেয়ে বা বধূর মতো নয়, কোনো দিন ছিল না, এবং ভবিষ্যতেও সেই জীবন সে মেনে নিতে পারবে না। করণ সিং সেইখানেই পদ্মিনীর প্রকৃতিকে বুঝতে না পেরে তাকে ঘরে বেঁধে রাখার চেষ্টা করে মারাত্মক ভুল করেছিল। আর এও ওই সঙ্গেই কিরিটি বুঝেছিল চুনির শিকলও ওই মেয়ে একদিন কেটে বের হবেই। 3, পদ্মিনীর স্বভাব ও মন যেরকমই হোক না কেন, আসলে সে নীচ মনা নয়। একটা শিশু সুলভ সহজ সারল্য এখনো তার মনের মধ্যে কোথায় যেন ঘুমিয়ে আছে, যেটা কথায় কথায় হঠাৎ মেঘে ঢাকা আকাশে বিদ্যুতের ইশারার মতোই বুঝি ঝলকে ঝলকে ওঠে। করণ সিং ঘরেই ছিল, সামনে তার মদের পাত্র। ঘরের ভারী পর্দাগুলো চারদিক থেকে টেনে নিয়ে দুপুরের সূর্যের আলোককে ঘরের মধ্যে ঢুকতে না দিয়ে ঈষৎ ঠান্ডা ও প্রায় অন্ধকারে বসে বসে সে মদ্যপান করছিল। বন্ধ দরজার গায়ে নখ পড়তেই বিরক্ত হয়ে উত্তর দিল, কামেন। কিন্তু পরক্ষণেই কিরিটি ঘরে এসে ঢুকতেই মুখের বিরক্তি কেটে গেল। কিরিটি, কহ কিবা বার্তা?
পদ্মিনীর সঙ্গে আলাপ করে এলাম করণ। সে কি? কেন, আশ্চর্য হওয়ার এতে কি আছে? সে তো আর এখন কুলবধূ নয়। কিন্তু সেই চুনি জাম্বুবানটা? সে তো 3-4 হলো হাসপাতালে প্লাস্টার করে পড়ে আছে। ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গিয়েছিলাম বটে। একটা কথা বলবো করণ, যদি কিছু মনে না করিস। নিশ্চয়ই, বল। এতে জিজ্ঞেস করবার দরকার নেই রায়, বল। সেদিন তোর সঙ্গে আলোচনায় আর কিছু না হলেও এটা বুঝেছিলাম, পদ্মিনীকে আজও তুই ভুলতে পারছিস না। না না, ইউ আর রং, অ্যাবসলিউটলি রং। না, বরং তোর কথাই যদি মেনে নিতে হয় তো বলবো, তোর মনের সেই গোপন ইচ্ছেটা বোধহয় তুই এখনো নিজেও জানিস না। কিন্তু একটা কথা তোকে বলতে পারি করণ, পদ্মিনী আর কোনোদিনই তোর ঘরে ফিরে আসবে না। আসবে না? কেন আসবে না? আমি তো আজও ওকেই ভালোবাসি রে, ওকেই ভালোবাসি। তুই ভালোবাসিস সেটা তোর কাহিনী, কিন্তু ওর কাহিনীটা আলাদা। তুই ওকে সোনার শিকলে বাঁধতে চাইছিস, তাই ও আসবে না। আর যদি আসেও, সেও থাকবে না, আর তুইও তাকে ধরে রাখতে পারবি না। কারণ ও মেয়ে ঘরে বন্দী হয়ে থাকার মেয়ে নয়। ওর চোখে আমি দুনিয়া দেখার একটা নেশা দেখেছি। জোর করে ঘরে এনে ওকে ধরে রাখবার চেষ্টাটাই ব্যর্থ হবে। তাই ওদিক থেকে তোকে হয়তো কোনো সাহায্যই করতে পারবো না করণ, কিন্তু তোর স্বর্ণ মূর্তিটা হয়তো আমি উদ্ধার করে দিতে পারবো। পারবি? পারবি তুই? পদ্মিনীর সঙ্গে আলাপের পর মনে হচ্ছে পারবো। তোর ধারণা মূর্তিটা তাহলে ওর কাছেই আছে? তা জানি না, তবে ব্যস্ত হোস না, ওটা ঠিক ফিরে পাবি। অতঃপর করণ সিং যেন কিছুক্ষণ গুম হয়ে থাকে। বেশ, তাই তুই যদি পারিস না হয় উদ্ধার করে দে। দেব, আমি কিরিটি রায় তোকে কথা দিচ্ছি করণ, তোর রণছড়জির মূর্তি তোকে উদ্ধার করে দেব। 2 দিন পরে আবার কিরিটি ও পদ্মিনীর সাক্ষাৎকার হলো। এবার গ্র্যান্ডে নয়, অন্য একটি কুখ্যাত রাতের পানশালার নিভৃত একটি কিউবিকলের মধ্যে। সামান্য একদিন ঘণ্টা 2 আলাপে কিরিটি পদ্মিনীকে বুঝে গিয়েছিল, তাই উপযুক্ত কাজের একটি টোপ ফেলে পদ্মিনীকে ওইখানে ডেকে আনতে কিরিটির এতটুকুও বেগ পেতে হয়নি। সামনে পরিপূর্ণ মদের সুদৃশ্য বেলওয়ারি পাত্র, ইতিমধ্যে বেশ কড়া কয়েকটি পেগ পদ্মিনী শেষও করে ফেলেছিল এবং তার প্রতিক্রিয়াও শুরু হয়ে গিয়েছিল। ঠিকই বলেছেন আপনি মিস্টার রায়। ওই চুনি শকুনটার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমি নিজেই হাঁপিয়ে উঠেছি। আপনি তার বিবাহিতা স্ত্রী নন, এভাবে জবরদস্তি করে আপনাকে আটকে রাখবার কোনো এখতিয়ার নেই তার। এভাবে যে আপনার মতো এক প্রতিভাশালিনী অভিনেত্রীকে কেন সে আটকে রেখেছে তাও নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাকে এইভাবে এক্সপ্লয়েট করে নিজে সে সিনেমার জগতে টাকা ও প্রতিপত্তি বাড়াতে চায়, এটাই। সবই বুঝি মিস্টার রায়, কিন্তু আমার প্রথম ছবি, ওর মতো একজন নামী ডিরেক্টরকে বাধ্য হয়েই আমাকে আঁকড়ে ধরে থাকতে হচ্ছে। আপনি জানেন না, আমাকে প্রথম ছবিতেই এস্টাবলিশ করবে ও প্রতিজ্ঞা করেছে। কতকটা তার জন্যই বলতে পারেন ওর এই অত্যাচার আমি সহ্য করছি, নইলে আমি নিজেও রাজ পরিবারের মেয়ে, রাজনীতি আমিও বুঝি। কিন্তু এখন ওর কাছ থেকে না সরে গেলে পরে আপনার নিজেকে মুক্ত করা আরো কষ্টসাধ্য হবে, তাও জানবেন। কেন হবে? ছবিটা একবার রিলিজ হোক না, দেখবেন ওকে আমি ঠিক তখন কলা দেখিয়ে দেবো। যদি অবশ্যই ছবিটা ওর হিট করে, তো ও তো বলছে ছবি নাকি হিট করবেই। কোনো প্রডিউসার বা ডিরেক্টরই জোর করে আগে থাকতে ও কথা বলতে পারে না। আপনাদের বিচারে ছবি খুব ভালো হলেও দর্শকরা নাও নিতে পারে। হ্যাঁ, সে সম্ভাবনাও আছে বই কি। তবে
কেন আপনি আপনার অসাধারণ সম্ভাবনাকে নষ্ট করবেন ওর হাতে এভাবে এক প্রকার বন্দিনী থেকে? কথাটা আপনি মিথ্যে বলেননি মিস্টার রায়। আর তাছাড়া রঞ্জিত সে কে? কিন্তু পদ্মিনী ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। মদে ইদানিং পদ্মিনী এতটা পাকাপোক্ত হয়ে উঠেছিল যে প্রচণ্ড নেশার মধ্যেও একেবারে সব কিছু ভুলে বসে থাকতো না বা অসংলগ্ন কিছু প্রকাশ করে বসতো না। তাই তাড়াতাড়ি নিজেকে সামলে নিল পদ্মিনী। না, কিছু না। আজ আমি উঠি মিস্টার রায়। পদ্মিনী প্রচণ্ড নেশার অবস্থাতেই যেন পালিয়ে গেল। দু একবার বেসামাল হয়ে পড়েও যাচ্ছিল, কিন্তু টান সামলে এক প্রকার দৌড় দিল সে। কিরিটিও আর বিশেষ কোনো আগ্রহ না দেখিয়ে চুপ করে বসে রইল। তার সঙ্গে পদ্মিনীর তৃতীয় সাক্ষাৎ আবার হলো 2 দিন পরেই, আগের রাতের সেই পানশালায়, সেই কিউবিকলে। এবং এবারে আমন্ত্রণ জানিয়েছিল পদ্মিনী। 2-4টে মামুলি কথাবার্তার পর এবং 2টো কড়া পেগ শেষ করে সহসা পদ্মিনী প্রশ্ন করে বসল, কারণের সঙ্গে আপনার পরিচয় আছে মিস্টার রায়? আছে, এবং আজকের নয়, অনেক দিনের পরিচয়। তাহলে ওই করণী আপনাকে আমার পিছু লাগিয়েছে, তাই না? এই প্রশ্নটির জন্য কিরিটি সত্যিই প্রস্তুত ছিল না, তাই বোধহয় একটু সময় লাগে তার জবাবটা দিতে। এই প্রশ্নটা কেন করলেন ঠিক বুঝতে পারছি না। ওর সঙ্গে আমার যে বিয়ে হয়েছিল এটা জানেন? সে কি সত্যি বলছেন? সত্যি। কিন্তু আপনি সত্যি খবরটা জানতেন না মিস্টার রায়? করণ আপনাকে বলেনি? না, কখনো বলেনি। ওয়েল, ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল অনেক ছোট বয়সে। পরশু যখন হোটেলে বিকেলের দিকে ও আপনাকে আমার ঘর থেকে একসঙ্গে বের হতে দেখে ডাকলো, তখন কিন্তু সেই আশাই করেছিলাম যে আপনাকেও আমাদের সব কথা নিশ্চয়ই বলেছে। না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার সম্পর্কে কোনো কথাই আজ পর্যন্ত ও আমাকে বলেনি। আশ্চর্য, আমি ভেবেছিলাম। তবে একটা কথা বলছিল। কি বলেছিল? ওর কি একটা স্বর্ণ মূর্তি নাকি ওর বাড়ির সিন্ধুক থেকে চুরি গেছে। ওই সময় কিরিটি লক্ষ্য করে কথাটা তার মুখ থেকে উচ্চারিত হবার সঙ্গে সঙ্গেই যেন পদ্মিনীর সমস্ত মুখখানা মুহূর্তে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল। স্বর্ণমূর্তি মানে রণছড়জির মূর্তিটা? হ্যাঁ, সেই মূর্তিটার ব্যাপারে জানেন কিছু আপনি? হ্যাঁ, কিন্তু কি এখানে কিন্তু কিসের? সে মূর্তির কথা তো বাইরের কারো পক্ষেই জানবার কথা নয় মিস্টার রায়। তার কারণ সেই মূর্তির কথা একমাত্র করণ আর আমি ছাড়া আর তো কেউ জানতো না। ঠিক বলছেন আপনি? আর কেউ জানতো না আপনারা দুজন ছাড়া? না। তারপরেই যেন কিছুক্ষণের জন্য পদ্মিনী স্তব্ধ হয়ে থাকে। কিরিটির মনে হলো পদ্মিনীর কাজল টানা চোখ দুটোর কিনারে কিনারে যেন অশ্রুর আভাস। হাতে ধরা বেলোয়ারি গ্লাসটি নিয়ে কেমন যেন অন্যমনস্ক একটা ভাব পদ্মিনীর। কিরিটি বুঝতে পারে কিছু একটা ভাবছে পদ্মিনী। মিস্টার রায়, আপনার বন্ধুকে বলবেন মূর্তিটা উদ্ধারের ছলে তিনি যেন আর এমন না করে। আমার পিছনে পিছনে ছায়ার মতো যেন উনি আর না ঘুরে বেড়ান। কিরিটি স্পষ্ট বুঝতে পারে পদ্মিনীর গলাটা যেন কেমন ধরা ধরা। মুখটা নিচু করে তাকিয়েছিল পদ্মিনী তার হাতের গ্লাসটার দিকে। কিরিটি নিঃশব্দে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। পদ্মিনীর গ্লাস ধরা হাতটা যেন মৃদু কাঁপছে। একটা কথা বলবো? মুখ তুলে তাকালো পদ্মিনী। জানি আপনি কি বলবেন মিস্টার রায়, কিন্তু সত্যিই তা অসম্ভব। আর এ জীবনে কোনো দিনই তা হবে না। আপনি হয়তো জানেন না, আর জানার কথাও আপনার নয়। আপনার ওই বন্ধুটি শুধু নীচ নয়,
ও ভীষণ নিষ্ঠুর, কিন্তু আর নয়। উঠুন, এই কথাগুলো বলবার জন্যই আজ আপনাকে আমি কষ্ট দিয়েছি। আসি। পদ্মিনী উঠে দাঁড়ালো। কিরিটি সেই রাত্রে বুঝেছিল মেয়েটি যে রকম চরিত্রের হোক না কেন, বিলাস উচ্ছৃঙ্খলতার মধ্যেও আজও তার ভেতরের অনুভূতিগুলো একেবারে শুকিয়ে যায়নি। পরের দিন সকালে কিরিটি করণ সিং এর সঙ্গে হোটেলে দেখা করল। চল একবার লাহোর ঘুরে আসি। লাহোর? হঠাৎ? সেখানে কি করবি? তোর সেই জ্ঞাতি ভাই রঞ্জিতের সঙ্গে একটিবার আলাপ করব। কিন্তু সে তো শুনেছি কখনো লাহোরে আবার কখনো যোধপুরে থাকে। বেশ তো, লাহোরে তাকে নাই পাই, যোধপুরেই যাব। রাজস্থানটা একবার দেখবার বাসনা অনেকদিন থেকেই আছে। এই ফাঁকে সেই বাসনাটা তোর রঞ্জিত ভাইয়ের দৌলতে চরিতার্থ হয়ে যাবে। কিন্তু করণ সিং এর লাহোর যাওয়ার ব্যাপারে বিশেষ কোনো উৎসাহ দেখা গেল না। আপাতত কলকাতার গ্র্যান্ড হোটেল ছেড়ে সে কোথাও নড়তে চায় না। এই গরমে লাহোর যাবি? কিছুদিন পরে গেলে হতো না? না, কালই রওনা হবো ভাবছি। আর তুইও যাবি? লাহোরের আনারকালিতে করণের এক বন্ধু ছিল, সেইখানেই করণের সঙ্গে গিয়ে উঠল কিরিটি। এবং পরের দিন খোঁজ নিয়ে জানা গেল সৌভাগ্যক্রমে রঞ্জিত সিং তখনও লাহোরে আছে। লাহোরের পুরনো ঘিঞ্জি গলিতে থাকে রঞ্জিত সিং। এবং কিরিটি করণের সেই পরিচিত ভদ্রলোকের মুখেই শুনল করণ যে বলেছিল রঞ্জিতের ছোটখাটো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, তা নয়, ব্যাপারটা জমজমাট। করমচন্দ নামে এক পাঞ্জাবি ভদ্রলোকের একটি অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা ছিল এবং সেটা পড়তি মুখে চলেছিল। সেটাই কিনে নিয়ে প্রতিষ্ঠানটির নতুন নামকরণ করেছে রঞ্জিত সিং অ্যান্ড কোম্পানি। বিরাট একটা 3 তলা বাড়ি, তার 1 তলায় ও 2 তলায় অফিস এবং 3 তলায় থাকে রঞ্জিত সিং। ওই দিনই দুপুরে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে এক ফার্ম অফিসের রিপ্রেজেন্টেটিভের ছদ্মনামে বিক্রম কাপুর পরিচয়ে সন্ধ্যার পর কিরিটি গিয়ে হাজির হলো রঞ্জিতের ঘরে। কিরিটি আগেই খোঁজ নিয়েছিল বউ তার কাছে থাকে না, চাকর বাকরদের নিয়ে একাই থাকে রঞ্জিত সিং। তাই সোজা কিরিটি একেবারে সিঁড়ি দিয়ে 2 তলায় উঠে যায়। 3 তলায় উঠবার সিঁড়ির মুখেও কাউকে দেখতে পেল না সে। একটু ইতস্তত করে কিরিটি সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে থাকে। ওই সময় এক কাজের মেয়ের সঙ্গে মাঝামাঝি সিঁড়িতে দেখা হয়ে গেল। কি আপনি কে এভাবে এখন এখানে? আমি একটু কাজে এসেছি। কি দরকার বলুন তো? মিস্টার সিং আছেন? হ্যাঁ, তা আসেন। ফোনে কথা বলেই এসেছি। কথা বলে এসেছেন? উপরে যান। বেশ বড় আকারের একটা ঘর, মেঝেতে কার্পেট বিছানো, জানালায় জানালায় খসখস, ঘরের মধ্যে পাখা ঘুরছে। ঘরের মধ্যস্থানে টেবিলের ওপর কেরোসিনের টেবিল ল্যাম্প। কিরিটির সাড়া পেয়ে রঞ্জিত সিং ডাক দিলেন। কিরিটি ঘরের মধ্যে ঢুকল। চমৎকার সব মূল্যবান আসবাবপত্রে সুসজ্জিত ঘরটি। দামি একটা সোফার ওপর পায়জামা ও পাঞ্জাবি পরিহিত এক 30-35 বৎসর বয়স্ক ভদ্রলোক বসেছিল। আসুন মিস্টার কাপুর। মিস্টার রঞ্জিত সিং? ইয়েস, বসুন মিস্টার কাপুর। করণ সিং মিথ্যা বলেনি। রঞ্জিতের মতো সুপুরুষ কদাচিৎ বড় একটা চোখে পড়ে। রূপকথার রাজপুত্রের মতোই চেহারা যেন। কিরিটি সোফায় রঞ্জিতের মুখোমুখি বসে পড়ল এবং 2-4টে মামুলি কথাবার্তার পর কিরিটি এক সময় আসল কথা পারল। মিস্টার সিং, আপনি শুনেছি যোধপুরের বিখ্যাত রাজ ফ্যামিলির লোক? হ্যাঁ, আমাদের সেই বংশই বটে, তবে সেসব তো এখন গল্প কথা, অতীত। অতীত হলেও পুরনো দিনের সে ঐতিহ্য ও সুবাস যাবে কোথায়? সে যে এখনো আপনাদের চেহারায় চরিত্রে উঁকি দেয়। But you have to be surprised to hear that I have got no fascination or dream for that past of ours. কিন্তু যাক সে কথা, আপনার প্রয়োজনের কথাটা এবার বলুন তো। মাফ করবেন মিস্টার সিং, আপনাকে তো সেই সময় ফোনেই বলেছিলাম পাঞ্জাবে আমার বাস হলেও
কলকাতাতেই জীবনের দীর্ঘকাল আমার কেটেছে এবং কলকাতাতেই আমার ব্যবসা। অবশ্য রিসেন্টলি লন্ডনেও একটা ব্রাঞ্চ খুলেছি আমার। ব্যবসা হচ্ছে মূল্যবান সব ওল্ড কিউরিও নিয়ে, ছবি, পট, মূর্তি, মুদ্রা, স্ট্যাম্প ইত্যাদি। তাই তো সে সময় আপনাকে ফোনেই আমি বলেছিলাম আমার ব্যবসা তো তা নয়। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? পারেন আপনি। এখানে আপনারই এক বিশেষ পরিচিত ভদ্রলোকের মুখে আমি শুনেছি আপনি যোধপুরের এক পুরনো রাজ পরিবারের লোক। রাজস্থানে বহু পুরনো ওই ধরনের মূল্যবান দ্রব্য আমি আপনার কাছে খোঁজ পাবো সেটা জানি, কিন্তু রাজস্থান আমার অপরিচিত জায়গা। তাই আপনার কাছ থেকে কিছু সত্যিকারের ইনফরমেশন আমি সংগ্রহ করে নিয়ে যেতে চাই। ইনফরমেশন? আচ্ছা, তা শুনি কিরকম? আচ্ছা, একটা প্রশ্নের জবাব হয়তো নিশ্চয়ই আপনি দিতে পারবেন। যোধপুরের গিলহোট বংশে একটি স্বর্ণ নির্মিত রণছোড়জির মূর্তি ছিল শুনেছি। কথাটা শুনে রঞ্জিত সিং যেন সহসা ভূত দেখবার মতো চমকে ওঠে। স্বর্ণ নির্মিত রণছোড়জির মূর্তি? আমি তো কখনো সে কথা শুনিনি। সত্যি বলছেন? শোনেননি? না, কখনো না। ওই সময় সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। কে যেন সিঁড়ি দিয়ে উঠে আসছে। কিন্তু করণ সিং বলেছিল। কে বলেছিল? কি বললেন? উত্তেজনায় রঞ্জিত সিং ততক্ষণে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, আর ঠিক সেই মুহূর্তে এক সুন্দর সিল্কের কালো বোরখা পরা এক নারী মূর্তি ঘরে এসে ঢুকল। করণের নামটাও বোধহয় তুমি শোনোনি রঞ্জিত। কে আপনি? নারী মূর্তি তার মুখের ওপর থেকে বোরখার কাপড় সরালো। আশা করি এখন চিনতে পারছো। পদ্মিনী, তুমি এখানে? হ্যাঁ, পদ্মিনী। আর দেরি করো না, ফিরিয়ে দাও রণছোড়জির মূর্তিটা। রঞ্জিত, জলদি ফিরিয়ে দাও। আরে কি আবল তাবল প্রলাপ বকছো পদ্মিনী? কিসের মূর্তি? রঞ্জিত সিং যেন তখন সেই ঘরে কাপুর ছদ্মনামে কিরিটির উপস্থিতি ভুলেই গিয়েছিল। আবল তাবল যে আমি বকছি না তা তুমি খুব ভালোভাবেই বুঝতে পারছো রঞ্জিত। এখন আমি বুঝতে পারছি ওই মূর্তিটার লোভেই সেদিন তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিলে। তারপর সেদিন দুপুরে পালিয়ে গিয়ে যখন তোমার ডেরায় উঠেছিলাম, তুমি আমাকে আশ্বাস দিয়ে সেই যে বের হয়েছিলে, আর ফিরে এলে না। আর ঠিক সেটাও এই কারণেই। পদ্মিনী, যা মন চায় বললেই হলো না? প্রমাণ কি আছে তোমার কাছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। সেদিন সেই ফাঁকে তুমি আমাদের বাড়িতে গিয়ে নিশ্চয়ই সিন্ধুক থেকে মূর্তিটা হাতিয়ে নিয়ে ভেগেছিলে। কারণ এখন আমার মনে পড়ছে মদের নেশার ঝোঁকে একদিন মূর্তিটার কথা আমি তোমাকে বলেছিলাম। আর এও তুমি জানতে করণের সিন্ধুকের চাবিটা ঠিক কোথায় থাকতো। পাথরের মতোই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সব কথা শুনল রঞ্জিত। পদ্মিনী, তুমি নিশ্চয়ই অতিরিক্ত মদ্যপান করে নেশাগ্রস্ত হয়েছ। না, নেশাগ্রস্ত উনি হননি রঞ্জিত সাহেব। এতক্ষণে কিরিটির কথায় তার মুখের দিকে ফিরে তাকালো রঞ্জিত। ঘরে তার উপস্থিতিটা বোধহয় এতক্ষণে রঞ্জিত সিং এর মনে পড়ল। ও, এখানে আপনার আগমনটাও তাহলে সেই কারণেই ঘটেছে মিস্টার কাপুর। তাহলে এটুকুই আমি বলতে পারি, আপনার ওই প্রণয়নী আমার মতো আপনাকেও ধোঁকা দিয়েছে। উনি আমার প্রণয়িনী নন সিং সাহেব, আর উনি আমাকে ধোঁকাও দেননি। কিন্তু আপনাদের এই প্রলাপ অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি, কিন্তু আর নয়। এখান থেকে এক্ষুনি যদি আপনারা না যান, তো জানবেন বাধ্য হয়ে অন্য ব্যবস্থা আমাকে করতে হবে। সে আপনার যেমন অভিরুচি, তবে এও জানবেন ওদের রণছোড়জির মূর্তির একটা হদিশ না নিয়ে আমরাও এখান থেকে নড়ছি না। নড়বেন না? না। রঞ্জিত সিং এর চোখের তারা দুটো রুদ্ধ একটা আক্রোশে জ্বলে উঠেছিল ওই সময়। শুনুন রঞ্জিত সাহেব, কেলেঙ্কারি যদি না চান তো ভালোই ভালোই মূর্তিটা ওকে ফেরত দিন। আমরা কথা দিচ্ছি কেউ সে কথা জানবে না। আর কেলেঙ্কারি যদি চান তো জানবেন শেষ পর্যন্ত আপনাকে গিয়ে জেলখানাতেই ঢুকতে হবে। মামার বাড়ির আবদার নাকি?
আইন আদালত বুঝি আর দেশে নেই? আছে বই কি। সেই আইনই যখন আপনাকে প্রশ্ন করবে মাত্র 2 মাস সময়ের মধ্যে আপনি আজকের এত বড় ব্যবসাটা গড়ে তোলবার টাকা কোথায় পেলেন, আশা করি জবাবটা আপনার তৈরি আছে। মূর্তি আমি নিইনি। নিয়েছেন, আর এও বুঝতে পারছি সেটা বিক্রি করে বা তার গা থেকে জহরতগুলো খুলে বেচেই। না 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 না, সেটাও করেনি মিস্টার রায়। ও মূর্তি যার ঘরে থাকবে তার কোনো দিন টাকার অভাব হবে না। ও ঠিকই বলেছে। আমি মানে আমার এক আত্মীয়ের কাছ থেকে ধার নিয়ে ব্যবসা শুরু করি। কে কে সেই আত্মীয়? করণ সিং দিয়েছে। রঞ্জিতের মুখের কথাটা শেষ হলো না, লাফিয়ে ওই সময় ঘরে এসে ঢুকলো করণ সিং। ইউ ড্যাম লায়ার! করণ, করণ! জড়াজড়ি করে ততক্ষণে করণ ও রঞ্জিত সিং মেঝেতে পড়েছে। কিরিটি ওদের বাধা দেবার আগেই একটা আর্তচিৎকার শোনা গেল, আর সঙ্গে সঙ্গে ওদের ধাক্কায় টেবিল ল্যাম্পটা টেবিলের ওপর থেকে ওদের গায়ে পড়ে গেল। কিরিটিও অন্ধকারে নিজেকে বাঁচাতে গিয়ে একটা বড় সিন্দুক জাতীয় কিছুতে ধাক্কা খেয়ে হাঁটুতে প্রচন্ড আঘাত পেয়ে মেঝেতে পড়ে গেল। ওদিকে রঞ্জিত ও করণের গায়ে আগুন ধরেছে। তখন পদ্মিনী গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওই আগুনের মধ্যে, বোধহয় রঞ্জিতের হাত থেকে করণকে বাঁচাতেই। কয়েক মুহূর্তের মধ্যে সবটা ঘটে গেল। রঞ্জিতকে করণ ছোরা দিয়ে আঘাত করেছিল একেবারে বুকে। রঞ্জিতের মৃত্যু হয়েছিল তাতেই, কিন্তু করণ ও পদ্মিনী বিশ্রীভাবে পুড়ে গিয়েছিল। কিরিটিকেও প্রায় 10 হাঁটুটা নিয়ে ওই লাহোরেই বসে থাকতে হয়েছিল হোটেলে। দীর্ঘ 1 মাস হাসপাতালে থেকে করণ সুস্থ হয়ে উঠল বটে, কিন্তু সুস্থ হয়ে পদ্মিনীর আর কোনো সন্ধানই সে পায়নি। কেন, সে কোথায় গেল কিরিটি? পদ্মিনীর দেহের চাইতে মুখটাই বেশি পুড়েছিল। তার মুখের সমস্ত সৌন্দর্য সে হারিয়ে ফেলে, তাই বোধ হয় আর সে করণকে দেখা দেয়নি। পদ্মিনী ও করণকে খবর নিতে আমি রোজ যেতাম হাসপাতালে। একদিন গিয়ে দেখলাম তার বেডটা খালি। নার্স বললে দুপুর থেকে তাকে নাকি পাওয়া যাচ্ছে না। সেদিনই বুঝেছিলাম সুব্রত মেয়েটা সত্যি করণকে ভালোবাসত। অভিনেত্রী হওয়ার নেশায় সেই ভালোবাসাকে পর্যন্ত সে অস্বীকার করবার চেষ্টা করেছিল। নেশা এমনই বিচিত্র। আর সেই মূর্তিটা? জানি না। রঞ্জিতই তাহলে মূর্তিটা চুরি করেছিল? কিন্তু তোর কি ধারণা? জগতে এমন অনেক কিছু আছে সুব্রত, যা এখনো আমাদের বিচার ও জ্ঞান বুদ্ধির বাইরে। আমার মনে হয় মূর্তিটা কখনো চুরি যায়নি, কারণ ওটা করণের কাছেই ছিল। ও আমাকে কেবল ব্যবহার করেছিল পদ্মিনীকে ফিরে পাওয়ার একটা রাস্তা হিসেবে। কিন্তু কিরিটির আর জবাব দেওয়া হয়নি। কৃষ্ণা তখনই ঘরে ঢুকলো। আরে সুব্রত যে, কখন এলে? এই তো অনেকক্ষণই হলো। তা তুমি সিনেমা কেমন দেখলে? বেশ ভালোই, খারাপ না। জানো তো, ওখানে নায়িকার দিদির চরিত্রে পাঠ করেছে যে মেয়েটা, কি দুর্দান্ত অভিনয়, আর তেমনই ভালো মেকআপ হয়েছিল তার। তাই নাকি? তা কিরকম শুনি? কিরিটি যে বলছিল এখন আর কেউ ভালো ছবি বানাই না। ওর কথা বাদ দাও, ও কটা ছবি দেখেছে। এখানে যে মেয়েটির কথা বলছি তার মুখের অর্ধেকের বেশি অংশই পোড়া, মানে গল্পে সেই রকম হয়। অথচ মেয়েটার মুখ দেখে বোঝার উপায় নেই যে ওই পোড়া অংশটা মেকআপ। তাহলে ভাবো তো কত ভালো কাজ হয়েছে মেকআপের। আর মেয়েটির অভিনয়ও বেশ প্রাণবন্ত। কৃষ্ণার কথা শুনে মুহূর্তের মধ্যে আমি আর কিরিটি চমকে উঠলাম। ওরে বাপরে, আমার সহধর্মিনী যখন এত প্রশংসা করছেন তখন তো তাকে একবার দেখে আসতেই হয়। কি বলিস সুব্রত, যাবি নাকি কাল বিকেলের শোয়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি সুব্রতর সঙ্গেই যাও। আমি যখন যেতে বললাম তখন রাজ্যের জ্ঞানের ভান্ডার খুলে বসেছিলে। আর সুব্রত, তুমিও আর বিয়ে থা করো না,
আমার জীবনটা তো জ্বলছেই, শুধু শুধু আর একটা মেয়ের জীবন নষ্ট করে লাভ কি? কৃষ্ণা রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আর কিরিটি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকলাম। সব প্রশ্নের উত্তর হয়তো আমরা পাইনি, কিন্তু কিছু ঘটনা ঠিক চোখের সামনে ঘটলেও তার ভিতরের সত্যটা অদৃশ্য থেকে যায়। পদ্মিনী একটা নাম, একটা স্মৃতি আর এক অদ্ভুত নীরবতা রেখে গেল। কিরিটির মনে কতগুলো প্রশ্ন জেগে উঠল, আর আমরাও বুঝলাম যে গল্পে মানুষের অনুভূতি জড়িয়ে থাকে সেই গল্পের শেষ থাকে না, থাকে শুধু প্রতিধ্বনি। শুনছিলেন কেয়ার অফ কাহিনীর আজকের বিশেষ নিবেদন, নিহার রঞ্জন গুপ্তর অমর সৃষ্টি কিরিটি কাহিনী পদ্মিনী। আজকের গল্পের নাট্যরূপ দিয়েছেন ঐন্দ্রিলা সামন্ত। গল্পের সূত্রধার ও করণের চরিত্রে আমি অভিজিৎ। গল্প পাঠে তথা সুব্রতর চরিত্রে এনামুল, কিরিটির চরিত্রে কৌশিক, অনিলের চরিত্রে রমাকান্ত, পদ্মিনীর চরিত্রে খুশি, রঞ্জিতের চরিত্রে শুভদীপ্ত এবং কৃষ্ণার চরিত্রে রুভিনা। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে ডিভাইন কমেডি। গল্পের শব্দ সংযোজনে রয়েছে সুদেশনা এবং আবহ পরিকল্পনায় ইন্দ্রনীল। আজকের গল্পের পর্ব পরিচালনা ও প্রযোজনায় টিম কেয়ার অফ কাহিনী। আজকের গল্পটি কেমন লাগলো জানান কমেন্ট করে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, গল্পে থাকুন। শুভরাত্রি।